ধর্মের চাদর দিয়া শরীরের ক্ষুধাকে ঢাকিয়ে রাখা যায়, কিন্তু তাহাকে মারিয়া ফেলা যায় না। সুযোগ পাইলেই সেই ক্ষুধা সমস্ত কৃত্রিম পবিত্রতাকে গ্রাস করিতে উদ্যত হয়। অভিনয় করিতে করিতে একসময় মানুষ নিজের আসল রূপটাই ভুলিয়া যায়, তখন ভণ্ডামিটাই তাহার কাছে একমাত্র সত্য হইয়া দাঁড়ায়। অথবা মানুষ সত্য চিনিতে চায় না, সে অলৌকিকতার মায়ায় অন্ধ হইতে ভালোবাসে, তাই ভণ্ডামির বাজার এখানে এত রমরমা। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসটি বাংলা সাহিত্যের এমন এক কালজয়ী সৃষ্টি, যা ধর্মের পবিত্র খোলসের নিচে লুকিয়ে থাকা মানুষের চরম অন্ধকার মনস্তত্ত্বকে ব্যবচ্ছেদ করে। মহাত্মা গান্ধীর রাজনৈতিক অহিংসা আন্দোলনের পটভূমিতে রচিত হলেও মানিকবাবু এখানে কোনো রাজনৈতিক তত্ত্বের আলোচনা করেননি, বরং তিনি দেখিয়েছেন কিভাবে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে একদল চতুর মানুষ ধর্মের মোড়কে ক্ষমতার লোভ, অর্থলিপ্সা এবং অবদমিত কামনার এক কৃত্রিম সাম্রাজ্য গড়ে তুলেছে। উপন্যাসের মূল ঘটনা আবর্তিত হয়েছে একটি তথাকথিত অহিংস আশ্রমকে কেন্দ্র করে। এই আশ্রমের সর্বসের্বা হলেন পরমানন্দ। তিনি নিজেকে একজন মহাসাধু, অহিংসার মূর্ত প্রতীক এবং অলৌকিক ক্ষমতার অধিকারী হিসাবে সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠিত করেছেন। পরমানন্দের এই সাধু সাজার পেছনে কোনো আধ্যাত্মিক সাধনা ছিল না, ছিল নিখাত চতুরতা। তিনি সাধারণ মানুষের মানসিক দুর্বলতা, অলৌকিকতার প্রতি মোহ এবং কুসংস্কারকে খুব ভালো করে চিনতেন। তার শান্ত সৌম্য চেহারা, সাদা পোশাক আর মৃদু ভাষণের আড়ালে সাধারণ মানুষ এক অলৌকিক আশ্রয় খুঁজে পায়। ফলে অল্পদিনেই চারিদিকে তার নামডাক ছড়িয়ে পড়ে এবং ধনী দরিদ্র নির্বিশেষে বহু মানুষ এই আশ্রমের অন্ধ ভক্তে পরিণত হয়। আশ্রমের বাইরে যে অহিংসা, শান্তি এবং পবিত্রতার পরিবেশ দেখা যেত, ভেতরের সত্যটা ছিল তার ঠিক বিপরীত। পরমানন্দের সেই সাম্রাজ্যের অন্যতম অংশীদার ও সহযোগী ছিলেন তার ভাই সদানন্দ। সদানন্দ দাদার মতো অত বড় অভিনেতা বা কপট হতে না পারলেও ক্ষমতার লোভ এবং বৈষয়িক স্বার্থের কারণে সে পরমানন্দের এই ভণ্ডামির প্রধান স্তম্ভে পরিণত হয়। আশ্রমের ধর্মের ব্যবসার পাশাপাশি চলছিল তীব্র মনস্তাত্ত্বিক ও ক্ষমতার রাজনীতি। পরমানন্দ তার ভক্তদের উপর এমন এক মানসিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন যে ভক্তরা নিজেদের বিচারবুদ্ধি হারিয়ে গুরুর চরণে নিজেদের সঁপে দিত। এই অন্ধ ভক্তদেরই একজন হলেন সুবল। সুবলের মতো সাধারণ মানুষেরা মনে প্রাণে বিশ্বাস করত যে পরমানন্দ সাক্ষাৎ ঈশ্বর। এই সরলতাকে মূলধন করেই পরমানন্দ তার আর্থিক ও সামাজিক প্রতিপত্তি বাড়াতে থাকেন। অহিংসা উপন্যাসের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর মনস্তাত্ত্বিক গভীরতা। মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে জোর করে শরীরের স্বাভাবিক প্রবৃত্তি বা ক্ষুধাকে চেপে রাখা যায় না। আশ্রমের কঠোর কৃত্রিম নিয়ম ও পবিত্রতার দেওয়ালের নিচে লুকিয়েছিল অবদমিত যৌন লালসা। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের প্রধান শিকার মাধবী। মাধবী এক রক্তমাংসের নারী। সে নিয়তির পরিহাসে বা পরিস্থিতির চাপে এই আশ্রমে বন্দী। সে প্রতিনিয়ত তার ভেতরের স্বাভাবিক মানবিক আকাঙ্ক্ষা ও আশ্রমের কৃত্রিম শুষ্কতার মধ্যে পিষ্ট হচ্ছিল। অন্যদিকে সাধু পরমানন্দের অবদমিত কামনার দৃষ্টিও ছিল মাধবীর উপর। বাইরে যিনি কাম ক্রোধহীন অহিংস গুরু, ভেতরে তিনি মাধবীর প্রতি তীব্র লালসা পুষে রাখতেন। ধর্মের চাদর দিয়ে তিনি নিজের এই আদিম ক্ষুধাকে ঢেকে রেখেছিলেন, যা উপন্যাসের আবহকে দম বন্ধকর ও রহস্যময় পরিস্থিতিতে নিয়ে যায়। উপন্যাসের মূল ঘটনা প্রবাহ চরম সংকটের দিকে এগিয়ে যায় যখন গুরুর এই ভণ্ডামির দেওয়ালে একের পর এক ফাটল ধরতে শুরু করে। স্বার্থের সংঘাত, অবদমিত কামের হাহাকার এবং ভেতরের তীব্র হিংসা আর চেপে রাখা সম্ভব হয় না। আশ্রমের ভেতরের কদর্য রূপ, পরমানন্দের আসল চরিত্র এবং আধ্যাত্মিকতার নামে চলা শোষণের সত্যটা একসময় চরিত্রগুলোর সামনে উন্মোচিত হতে শুরু করে। বিশেষ করে সুবলের মতো অন্ধ ভক্তদের মোহভঙ্গ ঘটে। যে বিশ্বাসের উপর ভিত্তি করে পরমানন্দ তার সাম্রাজ্য খাড়া করেছিলেন, সেই বিশ্বাসের ভিতটায় ধসে পড়ে। উপন্যাসের শেষে দেখা যায় যে অহিংসার বাণী দিয়ে পরমানন্দ সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন, তা আসলে এক চরম মনস্তাত্ত্বিক হিংসার জন্ম দিয়েছে, যা সংশ্লিষ্ট প্রত্যেকটি চরিত্রকে
ভেতর থেকে ধ্বংস করে দেয়। উপন্যাসের নাম অহিংসা হলেও এর প্রতিটি পাতায় লুকিয়ে আছে মানসিক হিংসা, শোষণ এবং লৈঙ্গিক নিপীড়ন। মানিকবাবু এখানে দেখিয়েছেন যে মুখে অহিংসার কথা বলা মানুষগুলোই আসলে সবচেয়ে বড় মানসিক হিংস্রতার আশ্রয় নেয়। তৎকালীন সমাজ ধর্মকে কেন্দ্র করে যে এক শ্রেণীর মানুষ সাধারণ মানুষকে শোষণ করত তার এক নির্মম দলিল এই উপন্যাস। মানুষ যতই সাধুত্বের অভিনয় করুক না কেন, তার ভেতরের আদিম প্রবৃত্তি, ক্ষুধা, কাম, লোভ সুযোগ পেলেই বেরিয়ে আসে। এই চরম সত্যটাই মানিক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সাহসিকতার সাথে অহিংসা উপন্যাসে তুলে ধরেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই অহিংসা উপন্যাসটি তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে লেখা হলেও তা বর্তমান দিনে এসেও যথেষ্ট মূল্যের দাবি রাখে আমাদের সমাজের কাছে। তবে যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।